চর্চার নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি নাইর ইকবাল। গতকাল একটি গণবিস্ফোরণের মুখে নেপালের সরকারের পতন ঘটেছে। আমরা দিনভর নানা ধরনের ঘটনা প্রবাহ সাক্ষী হয়েছি নেপালে। নেপালে আনরেস্ট বা অস্থিতিশীলতা এখনও চলছে। নেপালের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনার অনুষ্ঠানে আছেন সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নেপালে একটি গণবিস্ফোরণের মুখে সরকার পতন হলো, আর রাজনৈতিক নেতাদের নিগৃহ হতে দেখলাম। আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, নেপালের ঘটনাক্রম যদি আপনি লক্ষ্য করেন যে গত 2-3 দিন ধরে, আজ তো একটা পর্যায়ে 3 দিন ধরে চলছে, এই ঘটনাক্রমের মধ্যে মানে আপনি আমাদের এখানে গত জুলাই মাসের আপনার 16-17 তারিখ থেকে, গত বছরের জুলাই মাসের 16-17 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল তার সঙ্গে একটা অদ্ভুত রকমের মিল খুঁজে পাবেন। এটা একটা অদ্ভুত বিষয়। তো এর মধ্যে নেপালের বিষয়ে যদি আসি, নেপালে আপনার বলা হচ্ছিল যে 19 জন মারা গেছে, এই মৃতের সংখ্যা আরও কিছু বেড়েছে, এই 20-22 এরকম নানা জায়গায় নানা ধরনের সংখ্যা বলা হচ্ছে। আহতের সংখ্যা বলা হচ্ছে 400। তো এরই মধ্যে নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি, উনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হচ্ছে, এবং পদত্যাগপত্রটা উনি দিয়েছেন সেনাবাহিনীর প্রধানের কাছে। তার মানে এখন এই মুহূর্তে নেপালের সার্বিক ক্ষমতা আসলে সেনাপ্রধানের হাতে। কারণ সেনাপ্রধান ঠিক বুঝতে পারছেন না যে তিনি নিজে ক্ষমতা নেবেন নাকি অন্য কাউকে দেবেন। সেক্ষেত্রে দুইজনের নাম বিবেচনায় আসছে। এই দুইজনই নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, এদের নাম আসছে। এখন দেখা যাক যে এটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় বা কোন জায়গায় গিয়ে থামে। কিন্তু আপনি যেটা বললেন সেটি হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা, এই যে তরুণদের একটা মানে প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, এবং লাঠি গুলি সমস্ত রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধেও না থেমে যে প্রতিবাদ অব্যাহত রাখা, এই জিনিসটা যখন একটা সরকারের পতন ঘটে গেল, সেইটা এখন লুটতরাজ অগ্নিসংযোগে গিয়ে রূপান্তরিত হয়েছে। সেই অগ্নিসংযোগে আপনি যদি দেখেন যে নেপালের একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তার স্ত্রী যে মানে ওই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তো এই জিনিসগুলো তো কোনো সমর্থন করা যায় না। এই জিনিসটা যদি সবচেয়ে বড় কারণ হচ্ছে এর, যে এই আন্দোলনের কোনো নেতৃত্ব ছিল না। কিন্তু এই আন্দোলন যারা শুরু করেছিলেন তিনি একজন এনজিওর প্রধান। তো তার এই এনজিও থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেখান থেকে এটা ব্যাপক আকার ধারণ করে। তার মানে পরিস্থিতিটা এরকম উত্তপ্ত ছিলই। তো কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন ওইভাবে এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায়নি, কেউ না, নেপালের কোনো দল না। ফলে পুরো আন্দোলনটাই হয়ে গেছে কোনো নেতৃত্বহীন, মানে বিক্ষিপ্ত নেতৃত্বের অধীনে। ফলে একটা আন্দোলন সফল হওয়ার পর কিভাবে সেটাকে, তার ফলকে আপনার সুন্দরভাবে কাজে লাগানো যাবে, কিভাবে আবার দেশকে শান্ত ও সুন্দর পরিবেশের মধ্যে আনা যাবে, এইটা কিন্তু নেপালে করা সম্ভব হচ্ছে না। মানে এই অস্থিরতা নেপালে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে। সেলিম খান, আপনি বলছেন নেপালের কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা এই আন্দোলনের মধ্যে ছিল না। তো আমরা গতকাল দেখলাম যে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনার জনগণের হাতে নিগ্রহের শিকার হচ্ছেন, মারধর করা হচ্ছে তাদেরকে, মানে এক ধরনের তাদেরকে একটু অপমানিত করা বা একটু তাদেরকে মানে কি বলবো, যে নিগ্রহ করার এক ধরনের একটা ব্যাপার আমরা দেখলাম আর কি। তো এটা কি রাজনীতির বিরুদ্ধে, মানে নেপালের মানুষের এই আন্দোলনটা বা এই জিনিসটা কি রাজনীতি সিস্টেমের বিরুদ্ধে? একটা জিনিস হচ্ছে যে মানুষ সবচেয়ে আনন্দ পায় হচ্ছে আরেকজন মানুষকে নিগৃহীত করে, আরেকজন মানুষকে খাটো করে, আরেকজন মানুষকে ছোট করে। আর সেই মানুষটা যদি বড় হয় তাহলে সে আরও বেশি আনন্দ পায়। ধরেন রাজনীতিকরা যখন ক্ষমতায় থাকেন বা ক্ষমতার মানে বলয়ের মধ্যে তাদের অবস্থান থাকে, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে তারা অনেক দূরে থাকেন। সাধারণ মানুষের সঙ্গে তাদের অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের যে অনুভূতি
তাদের যে দুঃখ কষ্ট সেটা থেকে তারা অনেক দূরে থাকেন। ফলে তাদের কথাবার্তা আচার আচরণে মানে সাধারণ মানুষের প্রতি সহানুভূতির প্রকাশটা সেইভাবে থাকে না। ফলে সাধারণ মানুষ যখন এইভাবে ক্ষেপে ওঠে বা ক্ষুব্ধ হয়ে উঠে যখন কোনো আন্দোলন করে কোনো সরকার বা ক্ষমতাসীনদের পতন ঘটায়, তখন কিন্তু যাবতীয় রোষ ওই সিস্টেমের উপর গিয়ে পড়ে। তো এখানে সিস্টেমটা রাজনীতিকদের উপরে গিয়ে পড়ছে এবং এই রাজনীতিকদের উপরে বলাটা কিন্তু খুবই পরিকল্পনা মাফিক। রাজনীতিকরাই তো শুধু দেশ চালান না, দেশ চালান তো তার মধ্যে সরকারি আমলা থাকে, তার মধ্যে সিভিল মিলিটারি মানে সব ধরনের আমলারা থাকেন, তারপরে অন্য অন্য নেতৃত্ব পর্যায়ের স্থানীয় পর্যায়ের রাজনীতিকরা থাকেন। সুতরাং একটা দেশ শুধুমাত্র কয়েকটি দলের উপরস্থান রাজনীতিক দ্বারা পরিচালিত হয়, বিষয়টা আসলে এইরকম না। কিন্তু ক্ষোভটা আসলে গিয়ে তাদের উপরেই পড়ে, ও মধ্যে পড়ে মানে মাঝখানে গিয়ে অনেক, যেমন এখন বিশ্বাস রাখা হয়েছে যে তিনি পদত্যাগপত্র কার কাছে দিয়েছেন? সেনাপ্রধানের কাছে। তো সেনাপ্রধান কি করবেন? সেনাপ্রধান গুলি তো চালিয়েছিল পুলিশ এবং নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন, কিন্তু তাদের উপর কিন্তু কোনো রোষ বা ক্ষোভ নেই। ক্ষোভ গিয়ে পড়ছে কিন্তু রাজনীতিকদের উপর। হ্যাঁ, রাজনীতিকরা দেশ চালান সেটা ঠিক আছে, কিন্তু সবসময় যে তাদের নিয়ন্ত্রণে থাকে বিষয়টা এটাও কিন্তু মানে ঠিক না। আপনি শুরুতেই বলেছেন যে বাংলাদেশের গত বছর জুলাই আগস্টের ঘটনা প্রবাহের সঙ্গে অনেক মিল আছে। শ্রীলঙ্কাতেও বাংলাদেশের আগে কিন্তু একটা গণবিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার পর বাংলাদেশ, এরপর নেপাল। দক্ষিণ এশিয়াতেই এই গণবিস্ফোরণটা কেন ঘটছে? এটা কি এখানকার কোনো আপনার অর্থনৈতিক কারণ আছে বা অন্য কোনো রাজনৈতিক অর্থনৈতিক কারণ আছে? প্রথম হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ অত্যন্ত জনবহুল, তাদের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব কিন্তু অত্যন্ত বেশি। আর মানুষের যে চাহিদা, বিশেষত যে ন্যূনতম চাহিদা, যে শিক্ষা, আপনার চিকিৎসা, তারপরে মানে অন্ন বস্ত্র বাসস্থানের বাইরেও যে শিক্ষা, তারপরে আপনার এখনকার আধুনিক বিশ্বে সে মানে কর্মসংস্থান, সবচেয়ে বড় হচ্ছে কর্মসংস্থান, এইগুলো যখন সে পায় না তখন তার মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ দানা বাঁধতে থাকে। ফলে এই অল্প সীমিত ভূখণ্ডে যখন আপনার বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে তার রোষে ফুঁসতে থাকে, তখন কিন্তু কোনো না কোনো সময় এই বিস্ফোরণটা দেখা যায়। আপনি প্রথমে শ্রীলঙ্কার কথা বললেন, শ্রীলঙ্কার কথাই ধরেন। শ্রীলঙ্কার সরকার নানাভাবে, রাজাপাকসের সরকার একে তো মানে পারিবারিকভাবে তারা পুরো দেশটাকে কুক্ষিগত করে ফেলেছিল, 2 নম্বর হচ্ছে দেশের মানুষও নানা কারণে বিপর্যস্ত অবস্থায় ছিল। তো এই রাজাপাকসে সরকারকে কিন্তু শ্রীলঙ্কার মানুষ বিদায় করলো। বিদায় করে কাকে ক্ষমতায় বসিয়েছিল? তিনিও কিন্তু একজন রাজনীতিক, রনিল বিক্রমসিংহে। আমরা কিন্তু ভুলে যাই এই কথাটা। রনিল বিক্রমসিংহের জন্য কিন্তু তিনি কি করলেন? তিনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা বামপন্থী সংগঠনকে মানে রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচিত হয়ে আসলো। এবং দেখেন শ্রীলঙ্কা অনেক দ্রুত তার সেই অস্বাভাবিক পরিস্থিতি থেকে একটা স্বাভাবিক জায়গায় চলে এসেছে। তাদের মূল্যস্ফীতি যে জায়গায় ছিল, তাদের অন্যান্য মানে সব কিছু নেতিবাচক দিক কিন্তু আস্তে আস্তে তারা ইতিবাচক দিকে পরিণত করেছে। আমাদের ক্ষেত্রে ঠিক একই অবস্থা। আমাদেরও ধরেন মানুষের সবচেয়ে বড় ক্ষোভ ছিল একটা নির্বাচন নিয়ে। তো নির্বাচন এই আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা, এইটা অনেক রাজনৈতিক দল চাইছিল, তারও অনেক আগেই নির্বাচন। এবং নির্বাচনটা দ্রুত হলে রাজনীতিকদের উপর ক্ষোভ থাকবে, কারণ রাজনীতিক যে দেশ চালান বা যিনি পরিবারের কর্তা থাকেন, এমনকি সন্তানের পিতার উপরে সবচেয়ে ক্ষোভ থাকে, কারণ পিতার কাছ থেকে সে সবচেয়ে বেশি মানে তার চাহিদা পূরণ হয় তার পিতার কাছ থেকে, ঠিক আছে? ফলে সন্তানের ক্ষোভও যেমন পিতার কাছে থাকে, ও একইভাবে রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের রাজনীতিকদের উপর ক্ষোভ কিন্তু ওই একইভাবে থাকে। শুধু ক্ষোভ মানে কিন্তু আপনার তাকে ধ্বংস করে দেয়া না, কারণ রাজনীতি ছাড়া আপনি চলতে পারবেন না। কিন্তু এই মানে এরপরে যদি আমি নেপালের প্রসঙ্গে আসি, সব জায়গায় দেখবেন যে একটা কোথায় যেন সূক্ষ্ম মিল, কোথাও যেন সূক্ষ্ম অন্তমিল পাবেন। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রচার, তারপরে হচ্ছে যে বিরাজনীতিকরণের একটা খেলা। আমি যদি বলি বিরাজনীতিকরণ, সব জায়গায় রাজনীতিকদের হেয় করে, আপনি একটু আগেই নেপালে বলছিলেন যে লোক কি করছে, আসলে এটা নিয়ে কিন্তু খুব একটা হাসি ঠাট্টার বিষয় না। আপনি বিরাজনীতিকরণ করে কোনো পারপাস সার্ভ করতে পারবেন না।
অন্তত দেশের মানুষের পারপাস আপনি কিন্তু সার্ভ করতে পারবেন না। তাহলে আপনাকে বলতে হবে যে এই দেশে কোনোদিন আর গণতন্ত্র, এসব কিছু নির্বাচন, এসব কিছু থাকবে না। এসে যারা পাওয়ারে থাকার মানে ওয়ান কাইন্ড অফ রাজতন্ত্র মতো ক্ষমতা থাকবে। তাহলে আপনি রাজনীতিকদের নিয়ে ঠাট্টা তামাশা করতে পারেন। কারণ রাজনীতিকদের মধ্যে যেমন খারাপও আছেন, তেমন কিন্তু অনেকে ভালোও আছেন। খারাপ ভালো মিলিয়েই তো মানুষ। কিন্তু মানুষ তো মনে করছে যে রাজনীতিবিদ, এটা হচ্ছে পারসেপশন, এবং এটা খুব সূক্ষ্মভাবে প্রচার করা হয়। সূক্ষ্মভাবে ধরেন আপনি একটা মন্ত্রিসভার মধ্যে 40 জনের মন্ত্রিসভার মধ্যে 4 জন চোর, কিন্তু ওই 4 জন দুর্নীতি করেছেন। তাদের কথা এমনভাবে লেখা হবে, তো লেখা হয় বা প্রকাশ করা হয় বা বলা হয় যে ওই মন্ত্রিসভার সব কজনই কিন্তু মানে অসৎ, এরকমভাবে প্রতিভাত করা হয়। এটাও একটা কিন্তু বড় ধরনের গেম প্ল্যান, যে গেম প্ল্যানটা আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না। ধরেন সারা বিশ্বে কি শুধু দক্ষিণ এশিয়ায় কি একমাত্র মানে এটাই কি একমাত্র জায়গা? আফ্রিকা নেই, লাতিন আমেরিকা নেই, আপনার আরও ইউরোপে কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কিছু নেই। হঠাৎ করে বছর শ্রীলঙ্কায় হলো, ও বছর বাংলাদেশ, তারপরের বছর আপনার নেপাল, এরপরে আপনি যদি অন্য অন্য জায়গায়ও আপনি দেখেন, বেলুচিস্তানেও, পাকিস্তানের বেলুচিস্তানেও অবস্থা কিন্তু খুব ঘোরালো। ভারতেরও বিভিন্ন জায়গায় এই অবস্থা কিন্তু বেশ ঘোরালো। তো শুধু দক্ষিণ এশিয়া কেন? প্রশ্ন কিন্তু যদি নিজেকে করেন তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু আপনি অনেক উত্তর নিজেই খুঁজে পাবেন। আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গাটা এমন এক জায়গায় অবস্থিত যেখানে বিশ্বের দুটো সবচেয়ে জনবহুল দেশের উপস্থিতি আছে। একটি হচ্ছে চীন, আরেকটি হচ্ছে ভারত। চীন এখন বিশ্বের দুই নম্বর অর্থনৈতিক শক্তি। সামরিক শক্তিতেও তারা কিন্তু আমেরিকার সঙ্গে টক্কর দিচ্ছে। এমনকি কেউ কেউ বলেন অর্থনীতিতে চীন আমেরিকাকে টপকে পর্যন্ত গেছে, এমন কথাও বলে থাকেন। ভারত একটা বড় শক্তি, ঠিক আছে? তো এই দুটো শক্তিকে আপনার কি বলবো, তাদেরকে থামানোর জন্য একটা প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু গোপন কিছু না। এবং আমেরিকান যদি বলি, তাদের পরিকল্পনা, আমেরিকা ও তার বন্ধুদের পরিকল্পনার মধ্যে কিন্তু এই ভারত এবং চীন দুটোই আছে। আপনারা যদি তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখেন শ্রীলঙ্কার অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের ঠিক ভারত মহাসাগরের, বঙ্গোপসাগর না তো ভারত মহাসাগরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে। আমাদের অবস্থান মানে আমাদের বাংলাদেশের অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের, ভারত মহাসাগরের অংশ, খুব গুরুত্বপূর্ণ অবস্থান। আমাদের পাশে মিয়ানমার ওদিকে টপকালে চীন, এদিকে পুরোটাই ভারত। আবার দেখেন এখন হলো নেপালের একদিকে ভারত, একদিকে চীনের তিব্বত, যে তিব্বতের অংশ নিয়ে কিন্তু মানে অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে, ঠিক আছে? তো এইরকম একটা বিষয় সেখানে কিন্তু মানে এইটাকে শুধু সাদা চোখে মানে জনবিপ্লব বা জনবিস্ফোরণ হিসেবে দেখাটা কিন্তু সুযোগটা কম। আমাদেরকে একটু কোনো না কোনোভাবে আরেকটু খতিয়ে দেখতে হবে যে এর পেছনে অন্য কোনো জিনিস, অন্য কোনো বিষয় লুকিয়ে আছে কিনা। কারণ আপনি যে একটু আগে বললেন যে রাজনীতিকদের হেয় করা, হ্যাঁ, রাজনীতিকদের হেয় করলে সুবিধা হলো যারা ক্ষমতায় থাকবেন তাদের দিয়ে অন্য কাজগুলো করাতে তাদের জন্য অনেক সুবিধা হয়ে থাকে। ফলে রাজনীতিকরা কিন্তু একটা জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দেন। তারা কিন্তু মানে দেশের মানে এক বৃহত্তর ইস্যুতে তাদের পক্ষে কিন্তু মানে যদি সংসদ থাকে, যদি আইনসভা থাকে, তাদের পক্ষে তার বাইরে যাওয়ার কিন্তু খুবই কঠিন। ধন্যবাদ সেলিম খান। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।